এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মহুয়া। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে আছি আমি অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সার্চ কমিটির সদস্যের নাম নিয়ে মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি, গোপনীয়তা ভাঙার অভিযোগ। ট্রাক ধর্মঘটে দক্ষিণ পশ্চিমের 21 জেলায় পণ্য পরিবহন বন্ধ, সফল হয়নি প্রশাসনের সমঝোতা চেষ্টা। রাজপেটে বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে জনবান্ধব পুলিশ বাহিনীর তাগিদ। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি এই সংবাদের পরের অংশে। নির্বাচন কমিশন পুনর্গঠনের সার্চ কমিটির সদস্যদের নাম নিয়ে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার গোপনীয়তা ভাঙার দায় আওয়ামী লীগকে দিচ্ছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ বলছে বিএনপির গোপন কথা প্রকাশে বিএনপি যথেষ্ট। রাজধানীতে রোববার যুবলীগের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, বিতর্কিতদের দিয়ে সার্চ কমিটি চায় বিএনপি। এজন্য রাষ্ট্রপতির কাছে সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানের নাম প্রস্তাব করে তারা। রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের অভিভাবক। সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিনও রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাষ্ট্রপতিকে বিতর্কিত করতে আলোচনার গোপনীয়তা ভঙ্গ করেছে আওয়ামী লীগ। বিএনপি বিচারপতি কেএম হাসানের নাম প্রস্তাব করেনি বলেও দাবি করেন তিনি। দুর্ভাগ্য যে দলটি আজকে জোর করে ক্ষমতায় বসে আছে, বিনা নির্বাচনে জোর করে ক্ষমতা দখল করে বসেছে। তারা সেটা চায় না, জানে যে যদি নির্বাচন সুষ্ঠু হয়, অবাধ হয়, তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। সেই জন্যই তারা সেটা চায় না, সেই জন্য তারা বিতর্কিত করতে চায়। এমনকি মহামান্য রাষ্ট্রপতিকেও তারা বিতর্কিত করতে চায়। দুঃখ হয় যে যখন তাদের শীর্ষ নেতারা এই সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা বলেন, যার কোনো ভিত্তি নেই বন্ধুগণ। তবে ফখরুলের বক্তব্য নাকচ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, বিএনপির প্রস্তাবিত নাম জানতে আওয়ামী লীগের বঙ্গভবনের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই। একদিকে বলছেন গোপনীয়তা ভঙ্গ হয়েছে, আরেকদিকে বলছেন নাম পাঠাননি। তাহলে কি দ্বারা স্ববিরোধী বক্তব্য। বিএনপির গোপন কথা বলার জন্য বিএনপি যথেষ্ট। যাদেরকে নিয়ে সংলাপে গেলে তাদের সবাইকে কি মির্জা ফখরুল সাহেব আপনি বিশ্বাস করেন? আওয়ামী লীগকে অভিযুক্ত করার আগে বিএনপি নেতাদের পারস্পরিক আস্থার সম্পর্ক বাড়ানোর তাগিদ দেন ওবায়দুল কাদের। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারপতি কেএম হাসান আসলে বিএনপি লিস্টে ছিলেন কি না ছিলেন জানি না, কিন্তু উনি আবার সবার ইয়েতে চলে আসলো, আলোচনায় চলে আসলো। বিএনপি কে আমার আসলে ধন্যবাদ দিতে ইচ্ছা করছে যে রাষ্ট্রপতির সাথে আলোচনার বিষয়টা বিএনপি এবার শুরু করেছিল। তারা দেখা করতে চায়, কথা বলতে চায়। এই যে এত মজার মজার কথা আমরা শুনতে পাচ্ছি দুই দলের প্রধানদের কাছ থেকে, সেটি তো মজা পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি যদি বিষয়টি একটু খেয়াল করেন যে বিএনপি বলছে যে রাষ্ট্রপতির কাছে তারা এরকম কোনো নাম দেন নাই। ওবায়দুল কাদের মিথ্যা কথা বলছেন। আমি বরং তাদের এই কথাটি বলতে বিশ্বাস করতে রাজি আছি, কারণ ওবায়দুল কাদের মিথ্যা বলতে পারেন বা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, যেটি বিএনপি দাবি করছে। কিন্তু বিএনপি যে বলছে গোপনীয়তা ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি বা আওয়ামী লীগ সেটি জেনেছে, সেটি আমি ঠিক নিতে রাজি নই। কারণ রাষ্ট্রপতিকে তারা এমন কোনো মেসেজ দেন নাই যেটি আসলে গোপন করা রাষ্ট্রপতি করবেন বা রাষ্ট্রপতির পক্ষে করা সম্ভব। যেমন তারা যদি যে নামটি দিয়ে থাকে, সেটা বিচারপতি কেএম হাসান হোক বা অন্য যে কোনো নামই তারা দিয়ে থাকুক, মহান রাষ্ট্রপতিকে এটি সব দলের সঙ্গে আলোচনা করতে হবে, সব দলের আলোচনার সঙ্গে মধ্যেই দিতে হবে যে কারো কোনো আপত্তি রয়েছে কিনা। সেক্ষেত্রে গোপনীয়তা ভাঙার বিষয়টি আমি সেক্ষেত্রে বিএনপি হয়তো বড়জোর এটা বলে থাকতে পারে যে সবার লিস্টটা পাওয়া হলে শেষে হয়তো আলোচনা করে প্রকাশ করা। আমার মনে হয় যে মহান রাষ্ট্রপতি যখন আলোচনা শেষ করেছেন 31টি দলের সঙ্গে, তারপরেই নামটি এসেছে। কিন্তু ওবায়দুল কাদেরও কিন্তু বলছেন না যে তিনি রাষ্ট্রপতির কাছ থেকেই পেয়েছেন। তিনি যদি এই যুক্তিটা দিতেন যে আমরা পেতেই পারি না, না, এটি হয়তো উনি দিবেন না রাজনৈতিক কারণে। মহামান্য রাষ্ট্রপতি কাকে কি বলেছেন না বলেছেন সেটি উনি নাও দিতে পারেন। কিন্তু বিএনপি যে গোপনীয়তা ভঙ্গের অভিযোগ আনছে, সেটি আমার কাছে অন্তঃসারশূন্য মনে হয়। আমার কাছে বরং মনে হয় ওবায়দুল কাদের মিথ্যা বলতে পারেন, কারণ রাজনীতিবিদরা মিথ্যা বলেন। কিন্তু রাষ্ট্রপতির কাছে কোনো নাম প্রস্তাব করে এসে ঠিক বের হওয়ার পরপরই তার একটা সংবাদ সম্মেলন না সাংবাদিকদের সাথে কথা বলেছেন, সেখানে তারা বলেছিলেন যে কোনো নাম প্রস্তাব করেননি। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিও তো আসলে তাদের এই বক্তব্য টেলিভিশনে নিশ্চয়ই দেখছেন বা পত্রিকা তো তিনিও পড়েন। রাষ্ট্রপতি এই বক্তব্য দেখছেন, পত্রিকা তিনি পড়েন, টেলিভিশন দেখেন কিনা জানি না, মানে কোনটি দেখেন সেটি নিশ্চয়ই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টাকে এমনিতেই বিতর্ক হওয়ার একটা অবকাশ আছে। নাম যখন বা সার্চ কমিটি প্রস্তাব করা হবে, এটিকে এইভাবে বিতর্কিত করার কোনো মানে কি আছে? তবে আমার কাছে কিন্তু মনে হয় যে মহুয়া যেটি বলছে সেটার সাথে আমি কিছুটা একমত। এই
এইরকম বিতর্কের মধ্যে দিয়ে আসলে রাজনৈতিক গতিশীলতা লাভ করে, এইরকম বিতর্কই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এই বিতর্ক আমরা চালু রাখবো, আমরা একটা কবির ভাষায় বলতে পারি যে আমরা পরস্পরকে কামড়াইবো, এটি চলতে থাকবে। যাই হোক, অন্যান্য কিছু খবর আছে সেটা জানিয়ে দিচ্ছি। ময়মনসিংহের সংসদ সদস্য মোসলেম উদ্দিন সহ 16 জনকে আসামি করে আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে। তদন্তের জন্য মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছে ময়মনসিংহের আদালত। তবে যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে মোসলেম উদ্দিন। আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন ফুলবাড়িয়া থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, 1972 সালেও গণপরিষদ সদস্য ছিলেন। সোমবার ময়মনসিংহে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আদালতে মামলা করেন ফুলবাড়িয়ার মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন। অভিযোগে বলা হয়, 71-এর জুনে কুশমাইলে মুক্তিযোদ্ধা বসু চৌধুরী ও আব্দুল মজিদ ছাড়াও 12 ঋষিকে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের পেছনে মোসলেম উদ্দিন সহ কয়েকজনের প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। দীর্ঘদিনে আমাদের পেপারস ডকুমেন্ট প্রমাণের জন্য একটু হয়েছে, এখন প্রমাণপত্র আমরা যতটুকু পাইছি তার দিয়ে মামলা দায়ের করব। মামলায় মোসলেম উদ্দিন সহ 16 জনের নাম রয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলাটা মাননীয় আদালতে দায়ের করার পরে হত্যা, ধর্ষণ, লুণ্ঠনের 71 সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে মোকদ্দমাটা দায়ের করে এবং এটা সাক্ষী বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ সাবেক এমএনএ এমপিএগণ আছেন। এই অভিযোগের প্রতিক্রিয়ায় সংসদ সদস্য মোসলেম উদ্দিন জানান, 1970 সাল থেকে তিনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার সুনাম ও জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতেই মহল বিশেষ এ মামলা করেছে। এই যে আমার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তায় তারা আমার বিপক্ষের লোকজন ভীত সন্ত্রস্ত হইয়া এবং এই সংবিধানকে আপনার প্রশ্নবিদ্ধ করার জন্য আমার বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছিল। এর আগেও মোসলেম উদ্দিনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠলেও তদন্ত শেষে কোনো সত্যতা পায়নি বলে জানিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে একাত্ম হয়ে পুলিশের সেবা আরো জনবান্ধব করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে পুলিশ সপ্তাহের উদ্বোধনী বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে পুলিশ বাহিনীর প্রশংসা করেন শেখ হাসিনা। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ 2017-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। কুচকাওয়াজে নেতৃত্ব দেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন নাহার। আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী। জনগণের ভোটের অধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায় ও বিপন্ন মানুষের জন্য সেবার হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যেই দেশ স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের পুলিশ বাহিনী স্বাধীন দেশের পুলিশ বাহিনী, কাজেই তাদের প্রতিটি ক্ষেত্রে দায়িত্ববোধ থাকতে হবে জনসেবা করার মানসিকতা নিয়ে। জঙ্গিবাদকে উন্নয়নের প্রধান বাধা চিহ্নিত করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পথে মানুষের মন জয়ে ব্যর্থ হয়ে একটি চক্র দেশের অগ্রযাত্রা বানচাল করার ষড়যন্ত্র করছে। দুর্ভাগ্য হলো যে মাঝে মাঝে আমরা দেখি কিছু দেশি বিদেশি চক্র নানাভাবে বাংলাদেশের এই অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। গণতান্ত্রিক পথে মানুষের মন জয় করতে ব্যর্থ হয়ে এরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কোমলমতি যুবক কিশোরদের ধর্মের নামে বিভ্রান্ত করে জঙ্গিবাদের দিকে তারা ঠেলে দিচ্ছে। সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য অনুষ্ঠানে 132 পুলিশ সদস্যের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এবার 26 জনকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং 41 জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম দেওয়া হয়। এছাড়া বিপিএম সেবা পদক পেয়েছেন 24 জন আর পিপিএম সেবা পদক পেয়েছেন 41 জন। পাশাপাশি 288 জন পুলিশ সদস্য আইজি ব্যাচ পেয়েছেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে এবারও এক নারী কর্মকর্তার নেতৃত্বে হয়েছে পুলিশ সপ্তাহের প্যারেড। প্যারেডে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন নাহার। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর শুরু হয় আনুষ্ঠানিকতা। প্যারেড পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর গাড়ির চালকও ছিলেন একজন নারী। কন্টিনজেন্ট কমান্ডার হিসেবেও নেতৃত্ব দিয়েছেন 3 নারী। গত বছর পুলিশ সপ্তাহ প্যারেডের নেতৃত্ব দেন এক নারী কর্মকর্তা। পুলিশ আমলে থাকে গেরিলার শব্দ।
একজন পুলিশ নারী কর্মকর্তা হিসেবে এই জাতীয় পুলিশ উইক প্যারেডে নেতৃত্ব দান করবার বিষয়টা অত্যন্ত গর্বের। আমি সেজন্য অত্যন্ত গর্ববোধ করছি। আমি এই পদকের সম্মান যাতে রক্ষা করতে পারি এবং মানুষের জন্য যেন আরও সেবা দিতে পারি। আমরা সবাই ফিল্ডে কাজ করছি, ক্রাইম নিয়ে কাজ করছি, ট্রাফিকে কাজ করছি, মানে পুলিশ বাহিনীর সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করছি। চাঁদাবাজি, হয়রানি ও অনিয়ম বন্ধ সহ 12 দফা দাবিতে দক্ষিণ পশ্চিমের 21 জেলায় ট্রাক ধর্মঘট চলছে। এতে বিভিন্ন জায়গায় আটকা পড়েছে অসংখ্য পণ্যবাহী যান। ধর্মঘট নিয়ে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। কাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরেকটি বৈঠক হবে। সোমবার ভোর থেকে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে 21 জেলায় শুরু হয় ট্রাক ধর্মঘট। এতে বিভিন্ন জায়গায় আটকা পড়ে পণ্যবাহী যানবাহন। ধর্মঘটে সবচেয়ে বেশি বিপাকে পড়েন কাঁচা পণ্যের ব্যবসায়ীরা। আর্থিক লোকসানের পাশাপাশি পণ্যের দাম বাড়ার আশঙ্কাও করছেন তারা। 12 দফার দাবিতে আমাদের হুক থাকবে না, অ্যাঙ্গেল থাকবে না, বাম্পার থাকবে না, হাইওয়ে পুলিশ মামলা দিবে না, স্কেলে চাঁদাবাজি, ঘাটে চাঁদাবাজি, এইগুলোর বিরুদ্ধে আজকে আমাদের এই ধর্মঘটের কারণে মনে করেন আজকে আমার এক গাড়ি মাল পথে আটকা আছে, আসতে উপায় নাই, কোনো বাইরের খদ্দেরও আসতে পারে নাই, বেচা কেনাও নেই। আমার বাজারে প্রায় প্রতিদিনই 3 থেকে 4 কোটি টাকা বেচা কেনা হয়। এটা আজকে 1 কোটি পৌঁছবে না। এভাবে চলতে থাকলে শুধু দক্ষিণ পশ্চিমের অর্থনীতিতেই নয়, জাতীয় অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের কাছে আমাদের আবেদন, আমাদের ট্রাক শিল্পের সমস্যাটা মন্ত্রী মহোদয় শুনে আমাদেরকে সমাধান দিলে আমরা খুশি হব, আমাদের ধর্মঘট আমরা প্রত্যাহার করি। সংকট নিরসনে সোমবার দুপুরে খুলনায় বৈঠকে বসে জেলা প্রশাসন, বিআরটিএ ও শ্রমিক নেতারা, কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি সেখান থেকে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন আন্দোলনকারীরা। বলেছেন যে পচনশীল দ্রব্য, মাছ, মাংস, ডিম, দুধ, সবজি এগুলো যেতে তারা কোনো বাধাও দিবেন না, এগুলো যাবে। ধর্মঘটের কারণে স্থবির হয়ে পড়েছে বেনাপোল ও ভুমরা স্থলবন্দরও। ভারত থেকে পণ্য আসলেও কোথাও পাঠাতে পারেনি ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার একটি বিরতি নিচ্ছি। নটা 20 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে 26 জানুয়ারি হরতাল সমর্থন দেয় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপক আনু মোহাম্মদ। হরতালে আওয়ামী লীগ সহ অন্য দলগুলো সমর্থন জানাবে বলে আশা জানিয়েছেন তিনি। রাজধানীর মুক্তি ভবনে সকালে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সদস্য সচিব আনু মোহাম্মদ। সুন্দরবন রক্ষায় রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন তিনি। 26 জানুয়ারি ঢাকা মহানগরে আধাবেলা হরতাল ও সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করতে সবার প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। আমরা চাই যে আরো লক্ষ কোটি মানুষকে উদ্বাস্তু বানাবার বিরুদ্ধে এই হরতাল, দেশকে অরক্ষিত করবার বিরুদ্ধে এই হরতাল, দেশের ও বিশ্বের এমন এক সম্পদ ধ্বংসের বিরুদ্ধে এই ঐক্যবদ্ধ প্রতিবাদ যা নষ্ট হলে আর কখনোই বানানো যাবে না। সর্বজনের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই সুন্দরবন তথা বাংলাদেশ রক্ষা পাবে। খেলাধুলা খবরের জন্য চলে যাচ্ছে অনুপম দেব আপনার কাছে। গতকাল আমরা কথা বলছিলাম যে আজকে হয়তো একটি আশা থাকতেও পারে, কিন্তু সেই আশায় ঘুরে বাংলাদেশ 9 উইকেটে হেরে গেছে 4 দিনে। আরো কিছু সংবাদ আছে এই বিষয়ে, এই খবরগুলো জানাবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসছি, ফিরে এসে যা থাকছে। আরাফাত সানির বিরুদ্ধে এবার যৌতুকের মামলা, অভিযোগ প্রমাণ হলে দায় নেবে না বিসিবি। জাপান যাচ্ছে অনূর্ধ্ব 16 নারী ফুটবল দল, এএফসি চ্যাম্পিয়নশিপের জন্য অভিজ্ঞতার সুযোগ। নয়টা 30-এ ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। ওডিআই টি20 সিরিজের পর এবার টেস্টেও হোয়াইট ওয়াশের লজ্জায় পড়ল বাংলাদেশ। ক্রাইস্ট চার্চ টেস্টে হারের কারণ ব্যাটিং ব্যর্থতা মনে করছেন অধিনায়ক তামিম ইকবাল। ছোট ছোট ভুলের কারণেই দ্বিতীয় টেস্ট হেরেছে বাংলাদেশ, মন্তব্য তার। নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার পাল্লা ভারী হয়েছে। চোট জর্জরিত বাংলাদেশ ভুগেছে ধারাবাহিকতার অভাবে। সিনিয়রদের দায়িত্ব নিয়ে না খেলা হতাশ করেছে দলকে। একই ভুলের পুনরাবৃত্তি হয়েছে পুরো সফরে। সাফল্যের সুযোগ তৈরি করেও সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি টাইগার স্কোয়াড।
তথ্য প্রযুক্তি আইনে মামলার পর এবার আরাফাত সানির বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন নাসরিন সুলতানা। মামলায় আসামি করা হয়েছে তার মা নার্গিস আক্তারকেও। তবে সানিকে নির্দোষ দাবি করে তার পরিবার বলছে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে তাদের। অন্যদিকে দোষী প্রমাণ হলে জাতীয় দলের এই ক্রিকেটারের দায় বিসিবি নেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। মেসেঞ্জারে একান্ত ব্যক্তিগত ছবি পোস্টের ঘটনায় আদালত থেকে রিমান্ডে টাইগার স্পিনার আরাফাত সানি। নাসরিন সুলতানার দাবি, পরিবারকে না জানিয়ে 2014 সালের ডিসেম্বরে তাকে বিয়ে করেছেন সানি। তবে এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি নাসরিন। তবে পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে এই টাইগার স্পিনারকে। আমি মেয়ের নামে কেস দেব, ওর বউ থাকতো কিভাবে বসাতো? ওর 2010 করে বিয়ে করছে, আর ওই 2014 বিয়ে করতে একটা বউ থাকতে কিভাবে বিয়ে বসে? যতটুকু জানে ও এরকম করেনি, এটা একটা চক্রান্ত চলতেছে, ও এই ধরনের কাজ করতে পারেনি। তারপরে যা করার তো প্রমাণই সবকিছু করবে। এদিকে সানির বিরুদ্ধে এসব মামলায় বিব্রত ক্রিকেট বোর্ড। তারা বলছে বাঁহাতি এই স্পিনারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তার দায় বিসিবি নেবে না, পাশাপাশি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত বিসিবি। যেহেতু সে আমাদের একজন কন্ট্রাকচুয়াল প্লেয়ার এবং বিষয়টা আমাদের জন্য দুঃখজনক এবং আমরা এই জন্য ক্লোজলি বিষয়টা মনিটর করছি। যে গ্রিন সাকাই নারী ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিতে মঙ্গলবার জাপান যাচ্ছে অনূর্ধ্ব 16 নারী দল। টুর্নামেন্ট শুরু হবে 28 জানুয়ারি। নারী ফুটবলারদের জন্য টুর্নামেন্টটি মূলত অভিজ্ঞতা অর্জনের মিশন। সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের মূল পর্বের প্রস্তুতি মিশন হিসেবে দেখছেন দলের কোচ ও অধিনায়ক। এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব 16 নারী দল। তবে অনূর্ধ্ব 17 বিশ্বকাপ বাছাইয়ে লড়াইটা এত সহজ হবে না। লড়তে হবে কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ডের মতো শক্তিশালী দেশের বিপক্ষে। প্রতিযোগিতায় ভালো করতে দেশে ও দেশের বাইরে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে, যা শুরু হচ্ছে জাপান সফরের মধ্য দিয়ে। বাংলাদেশ ও থাইল্যান্ড সহ প্রতিযোগিতায় অংশ নেবে জাপানের স্থানীয় 18 দল। ডি গ্রুপে খেলবে বাংলাদেশ। খেলাধুলার খবরে এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানবো মহুয়া খালেদের কাছ থেকে। অনুভব, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের মিরসরাইয়ে দুই পক্ষের বিরোধের জেরে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নিজামপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা রেজভি ও ফজলুরের সমর্থকদের মধ্যে রোববার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আজ সকালে রেজভি সমর্থকেরা কলেজে অবস্থান নিয়ে ফজলুর সমর্থক নুরুল আমিনকে মারধর করে। পরে আহত নুরুল আমিনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ। শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলে একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। কর্তৃপক্ষের নির্দেশে সন্ধ্যা 6টার মধ্যে আবাসিক হল ছেড়েছে শিক্ষার্থীরা। তবে পরীক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা ছাত্রাবাসে থাকতে পারবেন। কর্তৃপক্ষ জানায়, কিছুদিন আগে শেষ বর্ষের শিক্ষার্থী শহীদ হোসেনকে মারধর করেন দ্বিতীয় ও চতুর্থ বর্ষের 3 শিক্ষার্থী। এর প্রতিবাদে জ্যেষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন। একাডেমিক কাউন্সিলের সভায় চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিয়ামুল হক সিয়াম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনুপম দত্ত অর্ঘ্য ও আকিব মোস্তফা হিমেলকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আরো খবর জানানোর আগে নিচ্ছে একটি বিরতি। আর বিরতির পর জানিয়ে দিচ্ছি, কবিতায় আবু হাসান শাহরিয়ার, কথা সাহিত্যে শাহাদুজ্জামান পেলেন বাংলা একাডেমি পুরস্কার। রাত 9:47 আমরা ফিরে এলাম। জনবান্ধব পুলিশ বাহিনীর তাগিদ, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। জামিল বলছেন, সুন্দর পুলিশ বাহিনী ছাড়া দেশ গণতান্ত্রিকভাবে চলা ও জঙ্গিবাদ প্রতিরোধ করা অসম্ভব। আনিকা বলছেন, পুলিশ কি আদৌ জনগণের বন্ধু? রেখা বলেছেন, পুলিশ বাহিনীর দায়িত্বের প্রতি আরো সচেতন হওয়া দরকার। আর সুজন বলছেন, জীবন বাজি রেখে যেভাবে তারা দেশের জন্য কাজ করছে তা প্রশংসা পাওয়ার যোগ্য। বাদশাহ বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না, তাদেরকে আমাদেরও সহযোগিতা করতে হবে। আকবর বলছেন, যারা জনগণের রক্ষকের পরিচয় দিয়ে ভক্ষকের কাজ করছে তারা কিভাবে জনগণের বন্ধু? বাবর বলছেন, তাদের দক্ষতার সততার বলেই দেশ এগিয়ে যাচ্ছে। ইকবাল বলছেন, অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়ার ফলে তারা ক্ষমতার অপব্যবহার করছে। মোবারক বলছেন, দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা আরো বাড়ানো দরকার। আলামিন বলছেন, পুলিশ বাহিনীর ক্ষমতা কিছু কিছু ক্ষেত্রে সংকুচিত করা দরকার।
আমরা তাদের প্রশংসা এবং তাদের নিয়ে সংশয় দুটি আমরা পুলিশ বাহিনীর দিকে দেখছি। কেউ কেউ বলছেন রক্ষকের পরিচিতি তারা ভক্ষকের কাজ করলে সেটি কেমনে হবে, আরেকজন বলছেন যে জীবন বাজি রেখে যেভাবে তারা কাজ করে যাচ্ছেন সেটি আসলে পুলিশ মানুষের বন্ধু হবে সেটাই জনগণের বা মানুষের প্রত্যাশা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পুলিশ যে মানে শত্রুর চেয়েও বেশি হয় সেটি জনগণকে অনেকেই ব্যথা দেয়। আরেকটি বিষয় যেটি আজকে মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তাদেরকে জনবান্ধব হতে হবে, জনবান্ধব পুলিশ বাহিনীর তাগিদ দিয়েছেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটি নিশ্চয়ই গিয়েছে যে পুলিশ যথেষ্ট জনবান্ধব নয়। পুলিশের অনেক কাজ মাননীয় প্রধানমন্ত্রী আজকে পুলিশ বাহিনীর সাথে প্রথম সম্ভবত এই ধরনের সরাসরি তাদের সাথে কথা বলেছে, কি কল্যাণ বৈঠক না কি জানি, এই বৈঠকের মধ্যে তিনি তাদের কথা শুনেছেন এবং তিনি আসলে তার মন্তব্য দিয়েছেন। যাই হোক, আমাদের দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা অনেক রকম মতামত আমাদেরকে দিয়েছেন। 2016 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিকেলে একাডেমির মহাপরিচালক ডক্টর শামসুজ্জামান খান সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন কবিতায় আবু হাসান শাহরিয়ার, কথা সাহিত্যে শাহাদুজ্জামান, প্রবন্ধে মোর্শেদ শফিউল হাসান এবং অনুবাদে নিয়াজ জামান। এছাড়া মুক্তিযুদ্ধের সাহিত্যে এম এ হাসান, আত্মজীবনী ও স্মৃতিকথায় নূরজাহান বোস, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশে মোহাম্মদ ইব্রাহিম এবং শিশু সাহিত্যে রাশেদ রৌফ পুরস্কার পেয়েছেন। নাটক ও গবেষণায় উপযুক্ত কাউকে না পাওয়ায় এই দুই শাখায় পুরস্কার দেওয়া হয়নি বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক। পুরস্কারের সংখ্যা আরো কমিয়ে আনা দরকার। আমি খুব মানসম্পন্ন বই 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়, তা না দিয়ে 2টি বা 3টি বা ম্যাক্সিমাম 4টি পুরস্কার দেওয়া হোক এবং পুরস্কারের মান হোক 5 লক্ষ টাকা। নাটকে কেন এবার কেউ পেল না? নাটকে সবাই বলল যে মানসম্পন্ন নাটক ঠিক এই বছরে নেই। বিজ্ঞানেও মানসম্পন্ন বই তেমন পাওয়া যায়নি। এক সপ্তাহ পরেই শুরু হচ্ছে অমর 21 গ্রন্থমেলা। মাসব্যাপী আয়োজনের প্রস্তুতি পুরো দমে চলছে বাংলা একাডেমিতে। প্রকাশকদের আজ স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ, আর এবারই প্রথম স্টল বরাদ্দ দেওয়া হয়েছে ডিজিটাল লটারিতে। বাংলা একাডেমি জুড়ে এখন উৎসবের আমেজ। একাডেমির মূল চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে স্টলের কাঠামো তৈরিতে ব্যস্ত প্রকাশকেরা। বইমেলায় স্টল বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ এড়াতে এবারই প্রথম লটারি হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। এবার স্টলের জন্য 450 প্রকাশনা সংস্থার আবেদনের মধ্যে 322টি প্রতিষ্ঠানকে নিয়ে হয়েছে লটারি। এবারের বইমেলায় বিভিন্ন প্রকাশনীর থাকছে 644টি স্টল। গত বছর নিষিদ্ধ কয়েকটি প্রকাশনা সংস্থাকে এবার মেলার বাইরে রাখছে কর্তৃপক্ষ। অন্যদিকে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন অংশগ্রহণকারী প্রকাশকেরা। 1 ইউনিট পেতে হলেও 100 বই থাকতে হবে এবং যে বছরের জন্য বইমেলা তার আগের বছর প্রকাশিত বইয়ের সংখ্যা থাকতে হবে 20টি এবং এই 20টির মধ্যে আবার পুরস্কারপ্রাপ্ত বইয়ের সংখ্যা থাকতে হবে অন্ততপক্ষে 5টি। এইসব বিবেচনা করে আমরা মানসম্পন্ন বইমেলা করার জন্যই করেছি, কারণ আমাদের এখানে প্রায় 3500 পৌনে 4000 বই প্রকাশিত হয়, কিন্তু মানের দিক থেকে 150 170 এর চেয়ে বেশি ভালো বই আমরা পাই না। ডিজিটাল পদ্ধতির লটারিটা আমরা এটাকে স্বাগত জানিয়েছি এবং আমি মনে করি যে এটা আমাদের অমর 21 গ্রন্থমেলার একটি যুগান্তকারী ঘটনা আজকে ঘটলো এবং এটা মানে ক্ষেত্রে যে স্বচ্ছতার কোনো অবকাশ নাই, মানে স্বচ্ছতার কোনো অভাব নেই। 1 ফেব্রুয়ারি একাডেমির রবীন্দ্র চত্বরে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টা বাংলাদেশ আয়োজনে।